মুভিটির শুরুতেই আমাদেরকে অতীতে মহাভারতের যুদ্ধকে দেখানো হয়, যেখানে পাণ্ডবের সৈন্যরা কৌরবের সৈন্যকে হারিয়ে দিয়েছে, যেখানে অশ্বত্থামাকে ছাড়া বাকি সবাই সেই যুদ্ধে মারা যায়। আর এইখানে অমিতাভ বচ্চন হলো সেই অশ্বত্থামা। যুদ্ধের মধ্যে অশ্বত্থামা যখন দেখে পাণ্ডবের সৈন্যরা তার সাথী এবং তার বাবাকে মেরে ফেলেছে, সেই জন্য অশ্বত্থামা রেগে ব্রহ্মাস্ত্রের মাধ্যমে অভিমন্যু এর স্ত্রীর উপর হামলা করে। সেখানে অভিমন্যু এর স্ত্রী প্রেগনেন্ট ছিল, তো একটি নিষ্পাপ বাচ্চাও সেখানে মারা যায়। আর এই জিনিসটা দেখার পর শ্রীকৃষ্ণ সেখানে চলে আসে আর তাদের মধ্যে একটি লড়াই হয়, কিন্তু অশ্বত্থামা সেখানে শ্রীকৃষ্ণের সাথে কুলে উঠতে পারেনি। আর এই বাচ্চাকে মারার জন্য অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণ অভিশাপ দেয় যে এই জন্মে তোমার কোনো মৃত্যু নেই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তুমি মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, কিন্তু মৃত্যু কখনো তোমায় ধরা দিবে না। তো সেইখানে অশ্বত্থামা বুঝতে পারে যে সে একটি ভুল কাজ করে ফেলছে। অশ্বত্থামা শ্রীকৃষ্ণকে জানায় আমার এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আমাকে কি করতে হবে। শ্রীকৃষ্ণ বলে সামনে যে যুগ আসছে সেটার নাম হলো কালীযুগ বা কালীযুগ। এই কালীযুগের মধ্যে যখন মানুষদের উপর অযথায় অন্যায় অত্যাচার চলতে থাকবে, তখন আমি এই পৃথিবীতে নতুন করে কাল হয়ে জন্ম নিব। আর তখন অনেক কালী বা অত্যাচারকারীরা আমাকে জন্মের আগেই মেরে ফেলার জন্য ঝাঁপিয়ে পড়বে, সেই সময় তোমাকে আমার রক্ষা করতে হবে। এটা বলে শ্রীকৃষ্ণ অশ্বত্থামা থেকে তার কপালে থাকা স্টোনটি খুলে নিয়ে নেয়। তারপর আমাদেরকে 6000 বছর পরের কাহিনীকে দেখানো হয়, মানে মুভিটির বর্তমান কাহিনীকে, যেখানে মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছিল। এটাই হলো সেই কালীযুগ, যেই যুগের কথা শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অনেক আগেই বলেছিলেন। এখানে দেখানো হয় গাড়িতে করে কিছু মানুষ কাশী নামের শহরের উদ্দেশ্যে যাচ্ছে। তখন পুরো পৃথিবীর মধ্যে এই শহরটি ছাড়া বাকি সবগুলো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই শহরের মধ্যেই রয়েছে এই মুভির মেইন ভিলেন, যার নাম হলো সুপ্রিম ইয়াস্কিন। সবাই তাকে সুপ্রিম বলেই ডাকে। এই যুগে টাকার বদলে ইউনিট ব্যবহার হতো, আর এই ইউনিটের মাধ্যমে সুপ্রিম মেয়েদেরকে কিনে নিত। যে বাবা মা এই মেয়েদেরকে বিক্রি না করতো তাদেরকে নির্মম ভাবে মেরে ফেলতো, এবং সে এই ইউনিটের মাধ্যমে মেয়েদেরকে কিনে নিত। আর সুপ্রিমের এক্সপেরিমেন্টের মাধ্যমে এই মেয়েদেরকে প্রেগনেন্ট করে সেই মেয়েদের থেকে সিরাম নিয়ে তাদেরকে মেরে ফেলে। যদি সুপ্রিমের লোকেরা জানতে পারে যে কোনো একটা ঘরের মধ্যে প্রেগনেন্ট মহিলা রয়েছে, তাহলে সেই মেয়েকে নিয়ে এক্সপেরিমেন্টের কাজে লাগিয়ে দেয়। আর এই সিরাম সুপ্রিমের শরীরে ব্যবহার করা হয়। এটি তার শরীরে ব্যবহারের ফলে সে কয়েক হাজার বছর ধরে বেঁচে আছে। সেই গাড়িটি কাশিতে গিয়ে পৌঁছানোর পর আমাদেরকে দেখানো হয় সুপ্রিমের লোকেরা সেই গাড়িটিতে মহিলাদেরকে চেক করতে থাকে, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রেগনেন্ট হতে পারবে এমন মেয়েকে তারা খুঁজতেছে। আর সেখানে একটি বাচ্চা মেয়েকে তারা তুলে নেয়। এর সাথে রায়া নামের একজন মেয়েও সেখানে ছিল। তাকে একজন বৃদ্ধ লোক সেখান থেকে বাঁচিয়ে তার দলের কাছে নিয়ে যায়। আর এই বৃদ্ধ লোকটি কাশী নামক শহরটিতে এসেছে একজন মায়ের খোঁজে, কারণ এই শহরে গত কিছু বছর ধরে সুপ্রিমের কারণে কোন সন্তান এখনো জন্ম নিতে পারেনি। আর এখন তাদের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী কেউ একজন আসবে যে এই অন্যায় অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দিবে। আর এই পুরো পৃথিবীটাতে পুরো মরুভূমি হয়ে গিয়েছিল, কোনো গাছপালা এবং নদ নদী এক্সিস্ট করছিল না, এবং এই পৃথিবীটাকে গাছপালা ও পানি দিয়ে সুন্দর করে তুলবে। আর এখনই সেই সময় সেই মাসিহার জন্ম নেয়ার। এই বৃদ্ধ লোকটি ভাবে তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী হয়তো এই মহিলাটি জন্ম দিবে সেই শ্রীকৃষ্ণকে, তাই মহিলাটিকে একটি সেফ জায়গায় নেয়ার জন্য এসেছে। কিন্তু সেখানে সুপ্রিমের লোকেরাও চলে আসে। এই বৃদ্ধ লোকটির সাথীরা সেখান থেকে পালিয়ে গেলেও প্রেগনেন্ট মহিলাটি এবং বৃদ্ধ লোকটিকে ধরে ফেলে আর কমান্ডারের সামনে নিয়ে আসে। আর কমান্ডার সেখানে বলে তোমরা দুজন যদি আমাকে বলো শাম্মালা শহরটি কোথায় অবস্থিত, তাহলে আমি তোমাদেরকে এখান থেকে যেতে দিব। কিন্তু তারা দুজন সেখানে সেই শাম্মালা শহরটির ঠিকানা না বলাতে তাদের দুজনকেই সেখানে মেরে ফেলে। কমান্ডার বলে যে আমাকে তার সাথে পালিয়ে যাওয়া সাথীদেরকে ধরে এনে দিতে পারবে, তাকে 5000 ইউনিট দেওয়া হবে। এই বলে সে এখান থেকে চলে যায়। এখানে যে শাম্মালা শহরটির কথা উল্লেখ করা হয়েছে, এই বৃদ্ধ লোকটি সেখান থেকে এসেছিল প্রেগনেন্ট মহিলাটিকে শাম্মালা শহরটিতে নেওয়ার জন্য। আর এই শাম্মালা শহরটি কোথায় অবস্থিত কেবলমাত্র কিছু লোকজনদেরকে ছাড়া আর কেউ জানে না। তারপর আমরা দেখি সেই বৃদ্ধ লোকটির সাথে থেকে পালিয়ে যাওয়া একটি এজেন্ট ছেলে বাউন্টি হান্টারদের সামনে এসে পড়ে। এখানে বাউন্টি হান্টার হলো তারা যারা কমান্ডারের কথা মতো কাজ করে দেয় এবং তার বিনিময়ে তারা কিছু ইউনিট পায়। প্রত্যেক বাউন্টি হান্টারের লক্ষ্য হলো তারা 1 মিলিয়ন ইউনিট জমিয়ে কমপ্লেক্সের ভেতরে যাবে। আর এই পুরোটো কমপ্লেক্সই হলো সুপ্রিমের। এই কমপ্লেক্সের মধ্যে পানি, সমুদ্র, বড় বড় রেস্টুরেন্ট, সব ধরনের সুযোগ সুবিধা সেখানে রয়েছে। এই পৃথিবীর বড় লোকেরাই শুধু সেখানে বসবাস করে। আর এই কমপ্লেক্সটি কাশী শহরের মাঝখানেই অবস্থিত। তারপর আমরা দেখি কিছু বাউন্টি হান্টার ও এজেন্ট ছেলেটির সামনে রেভেল স্টার প্রবাসের দাসু একটি এন্ট্রি হয়। এই সিনেমাটিতে প্রবাসের নাম হলো ভাইরাবা এবং সেও একজন বাউন্টি হান্টার। এখানে ভাইরাবা বলে আমরা একটি লড়াই করব, যে এই লড়াইয়ে জিতে যাবে এই বাউন্টিটি তার হবে। এখানে বাউন্টি মানে এজেন্ট ছেলেটিকে বোঝাচ্ছে আর কি। অবশেষে এই লড়াইয়ে সবাইকে মেরে ভাইরাবাই জিতে যায় আর এজেন্ট ছেলেটিকে নিয়ে মানে তার বাউন্টিটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে দীপিকাকে দেখানো হয়। এখানে তার নাম হলো সুমিতি। সুমিতিকে তার বাবা এবং মা ছোটবেলায় সুপ্রিমের কাছে বিক্রি করে দিয়েছিল। আর এই
জায়গাটিতে প্রেগনেন্ট মহিলারা এবং যাদের উপর প্রেগনেন্ট হওয়ার জন্য এক্সপেরিমেন্টের কাজ চালানো হচ্ছে এখানে শুধু তারাই থাকে। যাদের উপর এখনো এক্সপেরিমেন্ট চলছে তারা সাধারণত প্রেগনেন্ট হওয়া মহিলাদের দেখাশোনা করে। প্রেগনেন্ট হওয়া মহিলাদেরকে সাদা ড্রেস পরানো হয় আর যাদের এখনো পজিটিভ আসেনি তাদেরকে কালো ড্রেস পরানো হয়। তারপর সেই ল্যাবটির মধ্যে কমান্ডার আসে ডক্টরের সাথে কথা বলতে, যে সুপ্রিম তাকে অর্ডার দিয়েছে যে এখনই একটি সিরাম নিয়ে যেতে। তারপর সুপ্রিমের কথা মতো সিরাম তৈরি করে। আর সেই সময় প্রত্যেকবারের মতো যে মেয়েটির থেকে সিরাম বের করা হয় সেই মেয়েটি মারা যায় এবং মেয়েটিকে একটি গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। এদিকে সুপ্রিম সিরাম তার শরীরে ব্যবহারের পর সে বুঝতে পারে যে এই সিরামটির মধ্যে বিষাক্ত লিকুইড মিশানো হয়েছে। ডক্টর ইচ্ছে করে তার সিরামের সাথে বিষাক্ত লিকুইড মিশিয়েছিলেন। সে চাচ্ছিল না যেন সুপ্রিমের কারণে আর কোনো মেয়ে মারা যাক, কিন্তু এর ফলে সুপ্রিমের কোনো কিছুই হয়নি, বরং সুপ্রিম ডক্টরকে সেখানে মেরে ফেলে। তারপর আমাদেরকে ভাইরাবাকে দেখানো হয় যে কিনা একটি বাসা ভাড়া নিয়ে থাকে। ভাইরাবা লোকজন থেকে টাকা ধার করে চলে, কিন্তু তাদের টাকা আর ফিরিয়ে দিতে পারে না। এদিকে যে বাড়িওয়ালা তার টাকাও ভাইরাবা এখন পর্যন্ত পরিশোধ করতে পারে নাই। সেজন্য লোকজন তার কাছে এসেছে টাকা আদায় করতে, মানে ইউনিট আদায় করতে আর কি। আর ভাইরাবারও স্বপ্ন যে সে কোনো একদিন 1 মিলিয়ন ইউনিট জমিয়ে সে কমপ্লেক্সের মধ্যে সুখ শান্তিতে বসবাস করবে, কিন্তু সে কখনো ইউনিট জমিয়ে রাখতে পারে না, উল্টো মানুষ তার থেকে টাকা পায়। তখনই ভাইরাবার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে, যার নাম হলো রক্সি। ইউনিট আদায়কারীরা রক্সির সাথে বেয়াদবি করে, রক্সি তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর রক্সি ভাইরাবাকে বলে, তুমি যদি মন থেকে আমাকে আই লাভ ইউ বলো তাহলে আমি তোমাকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাব। আর এইটা শুনে ভাইরাবাও রক্সিকে আই লাভ ইউ বলে ফেলে। সেজন্য রক্সি ভাইরাবাকে পরের দিন কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। রক্সিকে সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে কমপ্লেক্সের বিভিন্ন ত্রুটি শনাক্ত করার জন্য সেখানে তারা রক্সিকে হায়ার করে নিয়ে যায়। তো তার সাথে ভাইরাবাও সেখানে যায়। তো ভাইরাবা কমপ্লেক্সের মেশিনগুলোর রুমের ভেতরে বিরক্ত অনুভব করায় ভাইরাবা রক্সিকে নিয়ে পুরো কমপ্লেক্স ঘুরে আসে। সেখানে তারা দেখতে পায় সুপ্রিম পুরোটা কমপ্লেক্সকে প্যারাডাইস বানিয়ে রেখেছে। সেখানে সবুজ গাছপালা, নদী, ফল, ফ্রুট, এমনকি বড় বড় 5 স্টার রেস্টুরেন্টও সেখানে রয়েছে, যা তাদের কল্পনারও বাহিরে। সেখানে তারা এনজয় করার সময় সেখানকার পাহারাদাররা তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে আমাদেরকে সুমিতিকে দেখানো হয়, যার কিনা 150 দিন ধরে প্রেগনেন্ট অবস্থায় ছিল, কিন্তু ডক্টরদের সাইন্টিফিক মেশিনের মধ্যে পরীক্ষা করার সময় তাকে সব সময় নেগেটিভ দেখাতো। আর এই জিনিসটা যেন সুপ্রিমের লোকেরা না দেখতে পায়, তাই সে সব সময় পেটের মধ্যে কাপড় দিয়ে রাখতো। সুমিতির এই বাচ্চার জন্য অনেক মায়া হচ্ছিল, যদিও এটা এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়েছে। আর ফাইনালি সুমিতিকে তারা দেখে ফেলে এবং তার থেকে সিরাম বের করার জন্য সেই মেশিনের মধ্যে সুমিতিকে রেখে দেওয়া হয়। যখনই সিরাম তৈরির কাজ শুরু হয়ে যায় তখন সেখান থেকে একটা মেয়ে পুরো কমপ্লেক্সের ইলেকট্রিক্যাল সুইচ বন্ধ করে তাকে বাঁচিয়ে নেয়। আর সেই মেয়েটি সুমিতিকে নিজের পরিচয় দেয় যে সে একজন সাম্মালার এজেন্ট। আর সে এই কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ঘটে যাওয়া তথ্য সাম্মালাতে প্রোভাইড করে থাকে। এজেন্ট মেয়েটি সুমিতিকে বলে, আমি আমার লোকেদেরকে খবর দিয়ে দিয়েছি, সামনেই আমার লোকেরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি সেখানে যাও, তারা তোমাকে একটি সেফ জায়গায় নিয়ে যাবে। তারপর আমরা দেখি সুমিতি আগুনের রাস্তা দিয়ে সেই এজেন্ট মেয়েটির লোকেদের সামনে চলে আসে, কিন্তু আগুনের মধ্য দিয়ে আসার সময় সুমিতির কিছুই হয়নি। আর তখনই আমরা বুঝতে পারি সুমিতি হলো সেই মা যার গর্ভেই জন্ম নিতে যাচ্ছে কাল, যেটার ভবিষ্যৎবাণী শ্রীকৃষ্ণ অশ্বত্থামার সাথে 6000 বছর আগেই করেছিল। তারপর তারা সেখান থেকে সাম্মালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এইদিকে কমান্ডার তাদের পেছনে বাউন্টি হান্টারদেরকে লাগিয়ে দেয় এবং সে বলে যে বাউন্টি হান্টার সুমিতিকে ধরে নিয়ে আসতে পারবে তাকে 400 ইউনিট দেওয়া হবে। তারপর আমাদেরকে রায়া নামের সেই ছোট বাচ্চাটিকে দেখানো হয়, যে মেয়েটিকে বৃদ্ধ লোকটি সুপ্রিমের লোকেদের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই মেয়েটি সুপ্রিমের লোকেদের থেকে পালিয়ে একটি গুহার মধ্যে এসে পড়ে। সেই গুহার মধ্যে ছিলেন অশ্বত্থামা, যিনি 6000 বছর ধরে কালীযুগের অপেক্ষায় এই গুহার মধ্যেই ছিলেন। অশ্বত্থামা তখন বুঝতে পারে যে এটাই হলো সেই কালীযুগ, যে যুগের কথা শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, আর এই যুগের মধ্যেই তাকে কালের রক্ষা করতে হবে। তারপর অশ্বত্থামা দেখতে পায় তার যে কপালের স্টোনটা শ্রীকৃষ্ণ ভেঙে ফেলছিল, সেই স্টোনটা রায়ার ব্যাগের মধ্যেই দেখতে পায়। আর এই স্টোনটা রায়াকে সেই বৃদ্ধ লোকটি সে পালানোর আগ মুহূর্তে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তারপর এই স্টোনটি অশ্বত্থামা তার মাথার মধ্যে লাগানোর পর সে আগের মতো তার শক্তি পেয়ে যায়। আর সে তার শক্তির মাধ্যমে বুঝতে পারে যে কালের মা সুমিতি বিপদে রয়েছে, তাই সে সুমিতিকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এইদিকে আমাদেরকে সুমিতিকে দেখানো হয় তারা সাম্মালা শহরের উদ্দেশ্যে যাচ্ছে, আর সেখানে সুপ্রিমের লোকেরা তাদের উপর হামলা করে বসে। যখনই তাদেরকে সুপ্রিমের লোকেরা আটক করে ফেলে তখনই সেখানে অশ্বত্থামার এন্ট্রি হয়। সুপ্রিমের লোকেরা অশ্বত্থামার সাথে কোনো মতেই কুলে উঠতে পারেনি। আর সেই সময় বাউন্টি কালেক্ট করার জন্য ভাইরাবা সেখানে চলে আসে। ভাইরাবা সেখানে এসে সুপ্রিমের লোকেদেরকে প্রথম মারতে থাকে, কারণ তার শুধু প্রয়োজন বাউন্টি, আর এর জন্য তার সামনে যেই আসুক না কেন তার কোনো যায় আসে না। এরপর ভাইরাবা এবং অশ্বত্থামার মাঝেও ভালো একটা ফাইট হয়। সেখানে ভাইরাবা অশ্বত্থামার সাথে কুলে উঠতে পারেনি। সেখানে ভাইরাবা খুব বাজেভাবে অশ্বত্থামার সাথে এই লড়াই হেরে যায়। আর অশ্বত্থামা সবাইকে মেরে সেখান থেকে তারা সাম্মালা শহরে চলে আসে। সাম্মালা শহরটিতে আসার পর
সেখানকার অনেকেই বিশ্বাস করতে চাচ্ছিল না যে সুমিতির গর্ভেই জন্ম নিতে যাচ্ছে কাল। যখনই শ্যামমালার কমান্ডার সুমিতিকে প্রশ্ন করে যে প্রমাণ করে দেখাও যে তুমি কালের মা। সুমিতি তো ছোট থেকেই কমপ্লেক্সের কারাগারে বন্দী ছিল, তো সেও এসব ভবিষ্যৎবাণী বা এইসব ব্যাপারে কিছুই জানে না। তারপর সুমিতি কিছু বলার আগেই সেখানে বৃষ্টি চলে আসে। তখনই সবাই বুঝতে পারে যে সুমিতি হলো তাদের মাসিয়া বা কালের মা, যে তাদেরকে সুপ্রিমের হাত থেকে বাঁচিয়ে নিবে। এই শ্যামমালাতে গত শত শত বছর ধরে কেউ বৃষ্টি দেখেনি এবং নতুন করে কোনো গাছপালাও জন্ম নেয়নি। সেই বৃষ্টির কারণে শ্যামমালাতে গাছপালাও জন্ম নিতে দেখা যায়। সেখানে সুমিতিকে এই শ্যামমালার লোকরা ভালো ভালো কাপড় চোপড় পরিধান করায় এবং ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন। তারপর আমাদেরকে ভাইরাবাকে দেখানো হয়, যেখানে মারামারি হয়েছিল সেখানে সুপ্রিমের লোকেরা তদন্ত করতে এসেছে। আর ভাইরাবা সুপ্রিমের লোকেদেরকে মারার জন্য ভাইরাবাকে বাউন্টি হান্টার থেকে বাদ দিয়ে দেয়। তখনই সেখানে কমপ্লেক্সের কমান্ডার একটি এজেন্টকে বলে যত শীঘ্রই পারো তোমরা সুমিতিকে আমার কাছে নিয়ে আসো। তখনই ভাইরাবা বলে আমাকে ছাড়া কেউ সুমিতিকে আনতে পারবে না, এখানে আমি একমাত্র ব্যক্তি যে কিনা অশ্বত্থামার সাথে লড়াইয়ের মধ্যে ভালো টক্কর দিয়েছি। সেই সময় কমান্ডার বলে তুমি যদি আমার কাছে সুমিতিকে এনে দিতে পারো তাহলে আমি নিজে তোমার হাত ধরে কমপ্লেক্সের ভেতরে নিয়ে আসবো। তখন ভাইরাবা সেখান থেকে বাসায় চলে আসে আর সেখানে শ্যামমালার এজেন্ট ছেলেটিকে দেখানো হয়, যাকে সে প্রথমে বাউন্টি কালেক্ট করার জন্য নিয়ে এসেছিল, কিন্তু সে এখনো এজেন্ট ছেলেটিকে সুপ্রিমের লোকেদের হাতে তুলে দেয়নি, বরং সে ছেলেটিকে নিজের বাড়িতেই বন্দি করে রেখেছিল। আর সেই ছেলেটিও ভাইরাবার অনেক বড় ফ্যান্স। ভাইরাবা ছেলেটির সামনে এমন ভাব দেখাচ্ছিল যে সে সবকিছু হারিয়ে ফেলছে। ভাইরাবা এজেন্ট ছেলেটিকে বলে আমি সবকিছু হারিয়ে ফেলছি, কমপ্লেক্স যাওয়ার স্বপ্ন আমার কখনোই পূরণ হবে না, আর আমাকে তারা বাউন্টি হান্টার থেকেও বাদ দিয়ে দিয়েছে। তখনই এজেন্ট ছেলেটি ভাইরাবাকে বলে যে তোমার মতো শক্তিশালী ফাইটার আমাদের অনেক প্রয়োজন, তুমি যদি আমার সাথে মিলে যাও তাহলে আমি তোমাকে শ্যামমালাতে নিয়ে যাব। তখনই ভাইরাবাও রাজি হয়ে যায় শ্যামমালাতে যাওয়ার জন্য। আর সে তো এটাই প্ল্যান করে এসেছিল যে সে এই এজেন্ট ছেলেটিকে কনভিন্স করে শ্যামমালায় যাবে এবং সেখান থেকে সুমিতিকে তুলে নিয়ে এসে সুপ্রিমের হাতে তুলে দিবে। তারপর আমরা দেখতে পাই তার প্ল্যান মতো ভাইরাবা এবং এজেন্ট ছেলেটি শ্যামমালায় পৌঁছে যায়। আর এই শ্যামমালা শহরটি পাহাড়ের মধ্যে অবস্থিত, মানে এই শহরটা বাইরের মানুষ দেখতে পায় না আর কি, এটা মানে জাস্ট যারা থাকে তারাই জানে এই শহরটা কোথায় অবস্থিত। আর সেখানকার গার্ডরা ভাইরাবাকে প্রশ্ন করতে থাকে যে সে কোথায় থেকে এসেছে। আর এজেন্ট ছেলেটি সেখানে বলে তার নাম ভাইরাবা এবং সে আজ থেকে আমাদের হয়ে সুপ্রিমের সাথে লড়াই করবে। কিন্তু কিছুক্ষণ পর একটু সামনে যাওয়ার পরই ভাইরাবার আসল চেহারা সামনে চলে আসে। ভাইরাবা সেখানে এজেন্ট ছেলেটিকে অজ্ঞান করে সে সুমিতির সামনে চলে আসে এবং আশুয়াথামর সেখানে চলে আসে এবং তাদের মধ্যে একটি লড়াই হয়। এর সাথে ভাইরাবা শ্যামমালার লোকেশনটি সুপ্রিমের লোকেদেরকেও দিয়ে দিয়েছিল, সেজন্য কমান্ডারও সেখানে কমপ্লেক্সের কিছু সৈন্য নিয়ে শ্যামমালায় চলে আসে। সেখানে শ্যামমালার সৈন্যরাও সুপ্রিমের সৈন্যদের সাথে লড়াই করে। আমরা দেখি সুমিতিকে বাঁচানোর জন্য এই যুদ্ধে অনেকেই মারা যায়। এদিকে আশুথামা এবং ভাইরাবার লড়াইয়ের মধ্যে আশুথামা আবার জিতে যায়। আর তখনই কমান্ডার আশুথামাকে একটি ডিভাইসের মাধ্যমে তাকে আটকিয়ে ফেলে এবং কমান্ডার সুমিতিকে তুলে নিয়ে যাচ্ছিল। ভাইরাবা যখন আশুথামার সাথে ফাইট করার পর অজ্ঞান অবস্থায় ছিল তখনই ভাইরাবার হাতে আশুথামার হাতে থাকা লাঠিটির ছোঁয়া পায়, যার ফলে সেই লাঠিটি জীবিত হয়ে যায় এবং ভাইরাবাও অনেক শক্তিশালী হয়ে যায়। সেই লাঠিটির মাধ্যমে ভাইরাবা কমান্ডারের পাশে থাকা এয়ারক্রাফট গুলো ভেঙে ফেলে। সে এতই শক্তিশালী হয়ে গিয়েছিল যে এক নিমিষেই সে কমান্ডারকেও মেরে ফেলে এবং সেখান থেকে সুমিতিকে বাঁচিয়ে নেয়। আর এই যে এই কাণ্ডগুলো ভাইরাবা ঘটাচ্ছে তার কোনো কিছু খেয়াল ছিল না যে সে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। যখনই তার বুজি নামের গাড়িটা তার সামনে চলে আসে তখনই তার ধ্যান চলে আসে আর সে দেখতে পায় তার বাউন্টি তার হাতেই, মানে সুমিতি তার হাতেই আর কি, এবং আশুয়াথামা বাধা থাকা অবস্থায় রয়েছে। এতক্ষণ কি হয়েছিল ভাইরাবার কোনো কিছুই মনে নেই। আর ভাইরাবা তাড়াতাড়ি করে এখান থেকে সুমিতিকে নিয়ে চলে যায়। তারপর রায়া নামের মেয়েটি আশুয়াথামাকে জিজ্ঞাসা করে কে ছিল এই লোক যে কিনা তোমার হাতের লাঠির মাধ্যমে সবাইকে মেরে দিয়েছে। তখনই আশুয়াথামা রায়াকে বলে সে হলো আমার মিত্র আর এই লাঠিটা তারই এবং তার নাম হলো কার্ন। কার্ন মারা যাওয়ার পর তার লাঠিটির শক্তিও চলে গিয়েছিল আর এই লাঠিটি 7000 বছর ধরে আমার হাতেই ছিল এবং সে একজন শক্তিশালী যোদ্ধা। তারপর আমাদেরকে এই মুভির ভিলেন সুপ্রিমকে দেখানো হয়। সেখানে বানি নামের এই লোকটি সুপ্রিমের জন্য সিরাম এবং একটি ধনুক নিয়ে আসে। এই সিরামটি তারা সুমিতির থেকে অল্প পরিমাণ এক্সট্রাক্ট করে ফেলছিল এবং এই সিরামটি তার শরীরে ব্যবহারের ফলে সে অনেক ইয়াং এবং শক্তিশালী হয়ে যায়। এই ধনুকটি ছিল মহাভারতের সময়ের অর্জুনের আর এই ধনুকটি বানি নামের এই লোকটি তার এক্সপেরিমেন্টের মাধ্যমে খুঁজে পায়। এই ধনুকটি এতই পাওয়ারফুল ছিল যে কোনো কিছু সেটার মধ্যে লাগলেই সেটা একদম গলে যায়। তো সাধারণ মানুষ এই ধনুকটিকে ছুঁতে পারে না আর কি। এর সাথে এটাকে খালি হাতেও ধরা যায় না। তো সুমিতি থেকে যে সিরামটি এক্সট্রাক্ট করেছিল সেই সিরামটি সুপ্রিমের শরীরের মধ্যে ব্যবহার করার ফলে সে অনেক শক্তিশালী হয়ে যায় আর অর্জুনের এই ধনুকটিও সে এখন ব্যবহার করতে পারে। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।